প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আজ 5ই আগস্ট বাঙালির জন্য প্রতারিত হবার একটা দিন। বাঙালির জন্য অন্ধকারাচ্ছন্ন কালো একটি দিন। বাঙালির ইতিহাসের একটি কলঙ্কজনক দিন। গত বছর এই দিনে একটা রেজিম চেঞ্জ হয়েছিল এবং 5ই আগস্ট জুলাই মাস থেকে আপনারা জানেন যে জুন মাস থেকে বেসিক্যালি একটা কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল। জুলাই মাসে সেই আন্দোলন ক্রমাগত দানা বাঁধছিল। 16ই জুলাই সারা দেশে 6 জন নিহত হয়েছিল। তার মধ্যে রংপুরের শিবির নেতা আবু সাইদের হত্যাকাণ্ডটি সারা দেশে স্পার্ক করেছিল এবং পরবর্তীতে আমরা জেনেছি যে শিবিরকে আসলে পুলিশের গুলিতে নয়, তাকে হত্যা করেছিল তারই দলের লোকজন। এটা নিয়ে আমি আগেও কথা বলেছি, আজকে সেটা নিয়ে কথা বলবো না। তো এই অবস্থায় তারপরে গ্রাজুয়ালি আপনারা জানেন যে 19শে জুলাই রাত থেকে মানে 20শে জুলাই থেকে কারফিউ জারি হয় সেনাবাহিনী নামে এবং তারপরে পরিস্থিতি ক্রমাগত অবনতি হয় এবং আগস্ট মাসটা এসে মানে একদম চূড়ান্ত দিকে চলে যায় সেই সময় ষড়যন্ত্রের আন্দোলনটা। আমি ষড়যন্ত্র এই কারণে এখনো বলি যে তখনও আমরা বলেছিলাম যে এটা আসলে একটা জামাত শিবিরের আন্দোলন, কিন্তু আপনাদের অনেকেই তখন বিশ্বাস করেননি। কিন্তু আজকে এটা ক্লিয়ার, আজকে জামাত নিজেরা বলছে, শিবির নিজেরা বলছে শিবির কিভাবে ছাত্রলীগের লুঙ্গির তলে ঢুকে বিভিন্ন আকাম করতো যাতে ছাত্রলীগের বদনাম হয়। ডক্টর ইনুস নিউ ইয়র্কে গিয়ে নিজে বলেছেন যে এটা একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল। সো ইট ইজ নাও ক্লিয়ার। কিন্তু কিছু বিষয় যে অগাস্টের কিছু ঘটনা আমি আপনাদের জানাতে চাই যেগুলোর অনেক কিছুই অজানা, খুব অল্প কিছু ঘটনা। যেমন 1 আগস্ট আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে একটা শোক র্যালি করতে চেয়েছিল। আপনারা জানেন যে অগাস্ট বাঙালির জন্য একটা খুব স্পর্শকাতর মাস। 15ই আগস্ট 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু পরিবারের অধিকাংশ সদস্য সহ নিহত হয়েছিলেন, তাকে হত্যা করা হয়েছিল। হ্যাঁ, সেই শাহাদত বরণের মাসে 1আগস্ট শোক র্যালি করার কথা ছিল আওয়ামী লীগের সরোয়ার্দী উদ্যান থেকে বঙ্গবন্ধু ভবন, কিন্তু সেই শোক র্যালিটি শেষ মুহূর্তে বাতিল করা হয়। 3রা আগস্ট আওয়ামী লীগ একটি সমাবেশ ডেকেছিল, রাজনৈতিক সমাবেশ, সেটিও বাতিল করা হয়। কেন এই দুইটা প্রোগ্রাম বাতিল করা হয় এখন যখন আমি জানতে চাই তখন বলা হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন মনে করেছিলেন যে এই প্রোগ্রামগুলো হলে প্রচুর রক্তপাতের সম্ভাবনা আছে, প্রচুর গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে। সো তিনি এই প্রোগ্রামগুলো হতে দেননি। কারা শেখ হাসিনাকে কনভিন্স করেছিল যে এই 3রা আগস্টের সমাবেশটা করলে প্রচুর রক্তপাত হবে? এইটা একটা প্রশ্ন, এই প্রশ্নটার উত্তর আমাদের জানা দরকার। কারণ এখন আমাদের মনে হচ্ছে যে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল। জুলাই আগস্টে একটি রাজনৈতিক সংকট তৈরি হয়েছিল। সেই সংকট কেন আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মোকাবেলা না করে পুলিশ এবং পরবর্তী আর্মির উপরে ডিপেন্ড করেছিল? এইটা একটা $1,000,000 প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা আমাদের সত্য জানার শর্তে জানতে হবে। 3রা আগস্ট আমরা সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভূঁইয়াকে দেখলাম যে তিনি আর্মিকে রাজপথে নামতে মানা করছেন এবং সরকার বিরোধী একটা স্ট্যান্ড নিয়েছেন। এই ইকবাল করিম ভূঁইয়া তিনি কিন্তু শেখ হাসিনা সরকারের আমলেই সেনা প্রধান ছিলেন। তিনি কেন শেখ হাসিনা সরকারের অনেক উপকার কিন্তু তিনি নিয়েছেন, মানে একদম সেনাবাহিনীর যে কয়জন একদম সর্বোচ্চ বেনিফিশিয়ারি তার মধ্যে হি ইজ ওয়ান অফ দেম, তিনি কেন সরকারের বিরুদ্ধে গেলেন? এই যে জুলাই আগস্টের আন্দোলন, এইটা তো জামাত শিবির এর সাথে ইন্টারন্যাশনাল কিছু গডফাদাররাও জড়িত, পাকিস্তান, তার আইএসআই এবং আরো আরো বিদেশি শক্তি জড়িত, মার্কিন ডিপ স্টেট জড়িত। তো এই জায়গায় এবং মার্কিন ডিপ স্টেটের আমরা এই জুলাই আগস্টের আন্দোলনে অনেককে দেখেছি, হ্যাঁ, যারা একেবারে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আল্লাহর আরশ কাঁপে কিনা, আজমেরি হক বাঁধন, অনেক শিল্পীদের দেখেছি। এখন তো বলা হচ্ছে যে এরা এই মার্কিন ডিপ স্টেটের টাকা খেয়ে এই আন্দোলনে নেমেছিলেন। যাই হোক, 3রা আগস্ট এই সমাবেশ ক্যান্সেল হলো। এদিকে 3রা আগস্ট শহীদ মিনার থেকে এক দফা দাবি ঘোষিত হলো, শেখ হাসিনার পদত্যাগ চাই। এই সময় শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করতে চেয়েছিলেন। তিনি সেই সময় তার আশেপাশে সবাইকে বলেছিলেন, দলীয় নেতাদের বলেছিলেন যে অনেক হলো, এবার আমি চলে যাই। কিন্তু তাকে পদত্যাগ সেই মুহূর্তে তিনি পদত্যাগের সিদ্ধান্তটা নিতে পারেনি। 4ঠা আগস্ট খুব ভাইটাল একটা দিন।
4 আগস্ট সকালবেলায় বিভিন্ন নিরাপত্তা সংশ্লিষ্ট সংস্থার প্রধানদের মিটিং হয়। এখানে সব গোয়েন্দা সংস্থার প্রধানরা ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, এখানে কয়েকজন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, এবং তারা একটা সিদ্ধান্ত নেন যে 4 আগস্ট বিকেল থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হবে। এবং এই কারফিউটা 6টা থেকে জারি করার কথা ছিল, কিন্তু সেটা পিছিয়ে এগিয়ে মানে বলা হয় যে না, 5টা থেকে খুব কড়া একটা কারফিউ হবে। আর্মি এমনি 20শে জুলাই থেকে রাজপথে ছিল, কিন্তু এই 4 আগস্ট বিকেল থেকে তো আওয়ামী লীগের নেতা কর্মীদের বলা হলো যে আপনারা সব ঘরে চলে যান, আপনারা বাইরে বেরোবেন না, আর্মি আর পুলিশ রাজপথ ট্যাকেল করবে। ইন্টারেস্টিংলি আওয়ামী লীগ নেতাকর্মীরা ঘরে চলে গেল, কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছিলেন সেই সময় তারা কিন্তু ঘরে যায়নি, তারা রাজপথে ছিল। তার মানে আপনি আওয়ামী লীগকে ঘরে নিয়ে আসলেন, আপনার প্রতিপক্ষকে আপনি রাজপথে রেখে দিলেন। এই সময় মানে শেখ হাসিনার সরকারের পতন হবে এরকম একটা মানে গুঞ্জন কিন্তু বাতাসে ভাসছিল। আমার মনে আছে যে 2রা আগস্ট কানাডার থেকে একজন বড় ভাই উনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে 72 আওয়ার্সের মধ্যে এই গভর্নমেন্ট চলে যাবে। পরে আমি জিজ্ঞেস করেছিলাম তাকে যে আপনি যে এই যে 2 তারিখে বললেন 72 আওয়ার্সের মধ্যে চলে যাবেন, আপনি জানলেন কিভাবে? তখন তিনি বললেন যে সেনা প্রধান ঢাকা উত্তরের যিনি সভাপতি আওয়ামী লীগের বজলুর রহমান সাহেব, তাকে নাকি বলেছিলেন যে এই সরকার আর বেশি দিন থাকবে না। তো যাই হোক, এই রিউমারের মুখে 4 আগস্ট রাত 1টা-1:30 পর্যন্ত কিন্তু গণভবনে লোকজন ছিল, সেনা প্রধান ছিলেন, অন্যান্য বাহিনীর প্রধানরা ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর একটা রিসেন্ট ইন্টারভিউতে দেখলাম, যে আমাদের সিডনির সাংবাদিক ফজলুল বারী ভাইয়ের সাথে ইন্টারভিউ, তিনি বলছেন যে 4 তারিখ রাতে তার সাথে কথা হয়েছে সেনাপ্রধানের, এবং সেনাপ্রধান স্বরাষ্ট্রমন্ত্রীকে ইনশিওর করেছেন যে এই সমস্ত পরিস্থিতি তিনি ট্যাকেল করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আপনি শিওর আপনি ট্যাকেল করবেন, আপনি যদি না পারেন বলেন, আমি পুলিশ এবং আমার রাজনৈতিক যে শক্তি আছে সেটা নিয়ে পরিস্থিতি মোকাবেলা করব। কিন্তু জেনারেল ওয়াকার তখন বলছে লিভ ইট অন মি। এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের আইজিকে বলে ঠিক আছে, আপনি আর্মি চিফের সাথে মিলে প্ল্যান ঠিক করেন, বলে স্বরাষ্ট্রমন্ত্রী চলে যান। তো রাত 1:30 পর্যন্ত জেনারেল ওয়াকার গণভবনে ছিলেন। তারপরে তিনি পুলিশের আইজি এরা ক্যান্টনমেন্টে যান যে পরের দিনে প্ল্যান কি হবে। এর মধ্যে আবার এই 3রা আগস্ট একটা সেনা দরবার হয়েছিল ক্যান্টনমেন্টে দুপুরে। সেই দরবারে এই আজকের যশোরের জিওসি যে গোপালগঞ্জের গণহত্যার নেতৃত্ব দিয়েছেন যিনি মাঠ পর্যায়ে, এই জেনারেল এমদাদ, মেজর জেনারেল এমদাদ, সে কিন্তু আকারকে প্রশ্ন করেছিল, বলেছিল যে আপনি তো প্রধানমন্ত্রীর আত্মীয়, আপনি তো গুলি চালাবেন প্রয়োজনে। বাট সেইখানে এমনভাবে আলোচনাগুলো হয় যে সেনাবাহিনী গুলি চালাবে না ছাত্র জনতার বুকে। সো এই সেনা দরবার এটা খুব ইন্ডিকেটিভ ছিল, কিন্তু সেনা দরবারের এই আলোচনাটা কিন্তু মিডিয়ায় আসেনি। 4 তারিখ রাতে ক্যান্টনমেন্টে গেলেন পুলিশের আইজি, আর্মি চিফ, এরা আলাপ করলেন। এদিকে 2:30টার সময় আর্মি চিফ সব জিওসি দের সাথে, সব ক্যান্টনমেন্টের চিফ যে জিওসি তাদের সাথে আলাপ করলেন এবং বললেন যে আর্মি রাজপথে ছাত্র জনতাকে বাধা দেবে না। দেখেন, গণভবনে বলে আসলো হি উইল হ্যান্ডেল, সবকিছু নিয়ন্ত্রণ করবে, আর এদিকে সে আর্মিকে বলছে যে কোনো রকমের বাধা দেবেন না। 5 তারিখ সকালে আরো ইন্টারেস্টিং ঘটনা। 5 তারিখে শেখ হাসিনা সিদ্ধান্ত নিলেন যে তিনি বঙ্গভবনে যাবেন এবং রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করবেন, পদত্যাগপত্র সাবমিট করবেন। এই 9:30টার সময় এই ওয়াকার এসে এটা শুনে শেখ হাসিনাকে বললেন যে না না, আপনি পদত্যাগ করবেন না, লেট মি ট্রাই, আমি দেখি সব পার্টির সাথে কথা বলি, আপনি পদত্যাগ করতে যায়েন না। দেখেন, সে ঘন্টাখানেক থেকে 10:30টার দিকে চলে গেল। 12টার দিকে টিভিতে স্ক্রলে দেখাচ্ছে যে সেনা প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে। এদিকে শেখ হাসিনা এক জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিতে চেয়েছিলেন, তিনি 10:30টার দিকে দোতলায় চলে যান তার রুমে এবং তিনি একটা ভাষণের জন্য তৈরি করেন। এদিকে পরিস্থিতি খারাপ হচ্ছে। 11টা পর্যন্ত ঢাকা নর্মাল ছিল, পুলিশ কন্ট্রোল রুম থেকে খবর আসছে যে না ঢাকা নর্মাল। তারপরে 11:30টার দিকে বোধহয় মানে সময়টা একটু এদিক ওদিক হতে পারে, যা উত্তরা আবদুল্লাপুর থেকে একটা মিছিল আসে 1000 খানেক লোকের। তো পুলিশ কন্ট্রোল রুম থেকে বলা হলো যে এই মিছিলটা মহাখালী হয়ে প্রেস ক্লাবে চলে যাবে। এদিকে আর্মির থেকে কিন্তু আন্দোলনরত নেতৃত্বের কাছে চলে গেল যে
তোমরা রাজপথে নামো, আমরা তোমাদের বাধা দেব না। তখন উত্তরার থেকে মিছিল আসলো, এই মিছিলের ছবি সোশ্যাল মিডিয়ায় দেখার দিকে যাত্রাবাড়ি চারিদিক থেকে রাজপথে মানুষ নামলো। আর মানুষের তো একটা তিনটে পক্ষ ছিল। আমি সবসময় বলি যে একটা পক্ষ আওয়ামী লীগ সরকার, একটা পক্ষ তার বিরোধী যারা আন্দোলন করেছে, বেশি এটার গোপন নেতৃত্ব ছিল জামাত শিবিরের হাতে। বিএনপি পরবর্তীতে এটার সাথে অ্যাড হয়, লন্ডন থেকে তারেক রহমান এটার সাথে ইনভলভ ছিল। আরেকটা পক্ষ ছিল সাধারণ মানুষ, তারা নানান কারণে শেখ হাসিনা সরকারের উপরে বিরক্ত ছিল এবং তারা একটা পরিবর্তন চাইছে। আজকে একটা স্ট্যাটাস দেখলাম যে একজন বলছে যে আমরা একটা পরিবর্তন চেয়েছিলাম, একটা গণ অভ্যুত্থান চেয়েছিলাম, কিন্তু ভুল মানুষের হাত ধরে এই গণ অভ্যুত্থানটা হয়ে এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এটা আমরা চাইনি, এটা আমরা চাই না। তো এরকম একটা ঘটনা হয়েছে। তো শেখ হাসিনা, তাকে সকালেও পদত্যাগ করতে দেওয়া হলো না, এবং এদিকে মব কিন্তু একটা পর্যায়ে গণভবনের দিকে আসছিল এবং মানে ক্রমশ এগিয়ে আসছিল, এবং ওয়াকার জানতেন মূল পরিকল্পনা ছিল শেখ হাসিনা এবং শেখ রেহানাকে গণভবনে নৃশংসভাবে অসম্মানজনকভাবে হত্যা করা হবে, এবং ওয়াকার এটা জেনে এই প্ল্যানেও তিনি সায় দিয়েছিলেন। তো সেই সময়ে ভারতের একটা রোল আছে, যে ভারত বিশেষ করে তাদের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডাওয়াল কিন্তু বাংলাদেশে আর্মি চিফকে বলেছে যে সেন্ড শেখ হাসিনা সেফলি টু ইন্ডিয়া। হ্যাঁ, তখন মানে ইন্ডিয়ান চাপে ওয়াকার অনেকটা বাধ্য হয়েছে এবং বিমান বাহিনীর প্রধানকে বলেছে। বিমান বাহিনীর প্রধান তখন তার সাবঅর্ডিনেটদের বলেছে, এবং প্রথমে ওয়াকার চেয়েছিল যে ভারতীয় বিমানে এসে শেখ হাসিনাকে নিয়ে যাক, কিন্তু ভারত বলেছে না, আমাদের সীমানায় দাও তুমি, তারপরে আমরা তাকে নিয়ে যাব। তো আলটিমেটলি এই বিমান বাহিনীর পক্ষ থেকে সব অর্গানাইজ করেছিলেন স্কোয়াড্রন লিডার সাম আবদুল্লাহ। এখন দেখলাম যে আবদুল্লাহকে নাকি এই এজেন্ট, ষড়যন্ত্র, দেশ বিরোধী ষড়যন্ত্র, এইসব কারণে 10 বছরের জেল দিয়ে সে এখন কাশিমপুর কারাগারে আছে। তো আলটিমেটলি তো শেখ হাসিনাকে মানে তিনি যেতে চাননি, তিনি অজু করে মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছিলেন, এবং তিনি বলেছিলেন যে তাকে যদি হত্যা করা হয় যেন তাকে টুঙ্গিপাড়ায় তার বাবার কাছে কবর দেওয়া হয়। তিনি শেষ মুহূর্ত পর্যন্ত ভারতে যেতে চাননি, কিন্তু তাকে শেষ মুহূর্তে তার ছেলে সজীব ওয়াজেদ জয় অনুরোধ করেছে, তার বোন শেখ রেহানা অনুরোধ করেছে। শেখ রেহানা আপা আগের দিন আপা লন্ডন থেকে এসেছেন। তো আলটিমেটলি তাকে এসএসএফ শেষ মুহূর্ত পর্যন্ত তার প্রতি লয়াল ছিল। এসএসএফ তাকে এই বিমানে, কুর্মিটলায় বিমানে উঠিয়ে দেয়। তো এসএসএফ যখন গাড়ি করে যাচ্ছিল, এদিকে মব একদম কাছে চলে আসছে, তখন তাকে বাণিজ্য মেলা থেকে হেলিকপ্টারে কুর্মিটলায় নেওয়া হয়, এবং সেই কুর্মিটলার থেকে তাকে ভারতে নিয়ে যাওয়া হয়। প্রথমে এই ত্রিপুরার এদিকে, সেখান থেকে আলটিমেটলি শি ওয়েন্ট টু দিল্লি, এবং তাকে দিল্লিতে রিসিভ করেন অজিত ডাওয়াল নিজে, এবং যারা বিমান চালিয়ে গিয়েছিলেন বিমান বাহিনীর, তারা 5 তারিখ ছিলেন, তারা 6 তারিখে ব্যাক করেছেন। তো এই এই ঘটনাগুলো আমাদের জানা দরকার, যে ওয়াকারের রোলটা এটা ইনভেস্টিগেট হওয়া উচিত। শেখ হাসিনা যেতে চায়নি, শেখ হাসিনা মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছিলেন, অজু করে বসেছিলেন। হ্যাঁ, তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন, তাকে পদত্যাগ করতে দেয়নি। তিনি রক্তপাত এড়ানোর জন্য তার দলকে মাঠে নামাননি, কিন্তু আজকে এইটা বলা হচ্ছে যে রাজনৈতিক ক্রাইসিস কেন পলিটিক্যাল পার্টি দিয়ে ফেস করা হলো না। তো যেটা বলছিলাম যে কারা শেখ হাসিনাকে এই রাজনৈতিক শক্তিটা ব্যবহারে নিরুৎসাহিত করেছিল, তারা কি ষড়যন্ত্রের অংশ ছিল, নাকি তারা সরল মনে এই কাজগুলো করেছিল? অনেকগুলো মিসিং ডট আছে এই সমগ্র প্রক্রিয়ায়। সেনাপ্রধান ওয়াকার ষড়যন্ত্রের অংশ ছিল, তার বেইমানিটা খুব প্রকট হয়ে উঠেছে। আওয়ামী লীগের দলের ভেতরে কোনো মুস্তাক ছিল কিনা সেটিও একটু খতিয়ে দেওয়া দরকার। আজকে এই জুলাই সনদ নিয়ে কি হাসি তামাশা হবে শুনলাম যে ইয়াতে মানিক মিয়া এভিনিউতে। এদিকে এই ষড়যন্ত্রের ডিপ স্টেটের অন্যতম প্রতিনিধি সাবেক মার্কিন রাষ্ট্রদূত ইন বাংলাদেশ পিটার হাস, তার সাথে দেখলাম যে কক্সবাজারে এনসিপির 4 নেতা নেত্রী মিটিং করছেন রয়্যাল টিউলিপ হোটেলে, যেখানে জুলাই সনদ দেয়া হচ্ছে ঢাকায়, সেখানে তারা কক্সবাজারে। আমি জানি না এনসিপি, দেখলাম একজন নেতা এই জুলাই সনদ ঘোষণা বর্জন করছে, কিন্তু পুরা এনসিপি করছে কিনা আমি জানি না। বাট ইন্টারেস্টিংলি হলো যে একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে একটা সুন্দর একটা দেশ, একটা উদীয়মান অর্থনীতির দেশ, তাকে কিভাবে ধ্বংস করে দিল, এবং এই ধ্বংসের নেতৃত্ব দিয়েছে শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশের মানুষের অত্যন্ত শ্রদ্ধার একটা লোক, যাকে আজকাল
শ্রদ্ধা করবার মতো মানুষের সংখ্যা অনেক কমে গেছে। এবং আপনি যদি খেয়াল করেন যে গত বছরের আগস্টে সাধারণ মানুষের আওয়ামী লীগ সরকারের উপর যে ক্ষোভ এবং তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম, তাদের প্রোফাইলে যে পরিমাণ লাল রং ছিল, আজকে কিন্তু একদম কোথাও খুঁজে পাবেন না। এবং আজকাল মানুষের প্রতিবাদের ভাষা হয়েছে হা হা রিয়্যাক্ট। আপনি দেখবেন যে আমাদের প্রধান উপদেষ্টা তার ফেসবুক প্রোফাইল এর আগে লাল করেছিলেন এবং এত ৭৭% হাহা রিয়াক্ট ছিল, সেই প্রোফাইল তিনি সরিয়ে ফেলেছেন, গতকাল আবার দিয়েছেন এবং সেখানেও হাহা রিয়াক্টের ঝড় বয়ে যাচ্ছে। যাই হোক, এই জুলাই নিয়ে আগামীতে আরো ইনভেস্টিগেশন হবে, আরো গবেষণা হবে। তবে বাঙালির জন্য একটা চরম দুর্যোগ এনে দিয়েছিল ২০২৪ সালের ৫ই অগস্ট। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।